ডিয়ার স্টুডেন্টস, প্যাকেট সাব ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব ডিপ্লোমা ইন নার্সিং ভর্তি পরীক্ষা 2022-23-এর বিজ্ঞান অংশের যে 25টা এমসিকিউ থাকে সেটা নিয়ে। তো চলেন শুরু করা যাক। দেখেন এক নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে, দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন করতে কোন উপাদানটি প্রয়োজন? তো আমরা একটু দেখি চেক করে যে শর্করা আমাদের শরীরে কি করে, দেহে কর্মদক্ষতা আর হচ্ছে শক্তি উৎপাদন করে। স্নেহ স্নেহ আমাদের দেহে কর্মদক্ষতা শক্তি উৎপাদন করে। ভিটামিন আমাদের দেহে কী করে, হচ্ছে পুষ্টি জগতে সাহায্য করে। আর আমিষ কী করে আমাদের দেহে, আমিষ হচ্ছে আমাদের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধনে সাহায্য করে। এই জন্য হচ্ছে এটার অ্যান্সার হবে হচ্ছে 3 নম্বরটা। ঠিক আছে, তারপরে আমরা 2 নম্বরটা দেখি। 2 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বডি মাস ইন্ডেক্স কত হলে স্থূলকায় হিসেবে বিবেচনা করা হয়? তো এটা আমরা একটু ব্যাখ্যা সহ পড়ি। যদি হচ্ছে বিএম এর মানটা আমাদের হচ্ছে 18.5 এর কম হয়, তাহলে হচ্ছে আমাদের শরীরে ওজনটা হচ্ছে স্বাভাবিক নয়। ঠিক আছে, এখন যদি হচ্ছে 18.5 থেকে 24.9 হয়, তাহলে হচ্ছে এটা আমাদের বিএম এর হচ্ছে আদর্শ মান হিসেবে ধরা হয়। তারপরে হচ্ছে 25 থেকে 29.9 পর্যন্ত এটা হচ্ছে অতিরিক্ত ওজন হিসেবে ধরা হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে 30 থেকে 34.9 পর্যন্ত স্থূলকার হচ্ছে প্রথম স্তর হিসেবে ধরা হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে 35 থেকে 39.9 পর্যন্ত স্থূলকার হচ্ছে দ্বিতীয় স্তর হিসেবে ধরা হয়। এবং 40-এর উপরে যদি হয় তাহলে সেটা হচ্ছে স্থূলকার হচ্ছে তৃতীয় পর্যায়ে ধরা হয়। সো এখানে যেহেতু বলছে বডি মাস ইন্ডেক্স কত হলে স্থূলকার হিসেবে বিবেচনা করা হয়, তো স্থূলকার হচ্ছে প্রথম স্তরটা হচ্ছে 30 থেকে 34.9, তাহলে এটা অ্যান্সার হবে হচ্ছে 3 নম্বরটা। ঠিক আছে, তারপরে দেখি আমরা 3 নম্বর প্রশ্নটা, কোন উদ্ভিদে অণুজীবের মাধ্যমে প্রয়োজন হয়? এখানে আমরা অপশন দেখে বলতে পারতেছি ফান জাতীয় উদ্ভিদে হচ্ছে অণুবীজ বা স্পোরের মাধ্যমে হচ্ছে বংশবৃদ্ধি হয়। তারপরে হচ্ছে 4 নম্বর প্রশ্নটা, বায়োগ্যাসের শতকরা কত ভাগ মিথেন থাকে? এখানে আমাদের লক্ষ্য করতে হবে এখানে বায়োগ্যাস বলছি। যদি বলতো যে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে কত ভাগ মিথেন থাকে, তাহলে সেটা হয়তো হচ্ছে 95 থেকে 99%, কিন্তু এখানে বলছে বায়োগ্যাসের শতকরা কত ভাগ মিথেন থাকে। এটার অ্যান্সার হবে হচ্ছে 60 থেকে 70%, যেটা আমরা হচ্ছে কি জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, তারপরে আছে হচ্ছে 5 নম্বর প্রশ্নটা, কোনটি অসংক্রামক ব্যাধি? এরকম প্রশ্ন আমরা একটা গত ক্লাসে সলভ করছি। তো দেখেন এখানে হচ্ছে স্কেবিস, যক্ষা, কুষ্ঠ এগুলো হচ্ছে সহজ রোগ বা একজনের থেকে আরেকজনের কাছে পৌঁছায়। কিন্তু দেখেন ডায়াবেটিস, যখন আমাদের শরীরে ইনসুলিনের অভাব দেখা যায় তখন কিন্তু ডায়াবেটিস হয়। ঠিক আছে, এর জন্য যেহেতু বলছে এখানে অসংক্রামক ব্যাধি, ওই জন্য অ্যান্সার এটা ডায়াবেটিস। তারপর হচ্ছে 6 নম্বর প্রশ্নটা, রক্তশূন্যতা বলতে কি বুঝো? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে। এখানে দেখেন কি বলছে, প্রথমে রক্তরসের পরিমাণ কমে যায়, রক্তের পরিমাণ কমে যায়, রক্ত অনুচক্রিকার পরিমাণ কমে যায়, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়। তো অনেকেই মনে করেন যে এগুলো অ্যান্সার মনে করবেন যে হচ্ছে রক্তের পরিমাণ কমে যায়, এটাই দেখা দেবেন, কিন্তু না, এটা হচ্ছে ভুল হবে। যখন আমাদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাবে তখন হচ্ছে রক্তশূন্যতা দেখা দেবে। এই জন্য হচ্ছে 4 নম্বরটা অ্যান্সার হবে। তারপরে দেখি হচ্ছে 7 নম্বরটা, রেচনতন্ত্রের প্রয়োজনীয় অঙ্গ কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বলছে, রেচনতন্ত্রের প্রয়োজনীয় অঙ্গ কোনটি? আচ্ছা, আমরা রেচনতন্ত্র বলতে কি জানি? মানে যেসব অঙ্গের মাধ্যমে আমাদের দেহ থেকে অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থ বের হয়ে যায় সেটা হচ্ছে রেচনতন্ত্র হিসেবে জানি আমরা। ঠিক আছে, তো রেচনতন্ত্রের অবশ্য প্রয়োজনীয় অঙ্গ হচ্ছে কি বলেন দেখি, বৃক্ক, তারপরে আছে হচ্ছে ইউরেটর, মূত্রথলি, মূত্রনালী এগুলো। তো এটার অ্যান্সার হবে হচ্ছে বৃক্ক। তারপরে আসলে হচ্ছে 8 নাম্বার, নিচের কোনটি থেকে পেনিসিলিন পাওয়া যায়? নিচের কোনটি থেকে পেনিসিলিন পাওয়া যায়? ছত্রাক থেকে পেনিসিলিন পাওয়া যায়। ঠিক আছে, তারপরে হচ্ছে 9 নম্বর প্রশ্নটা, কোন সংক্রামক ব্যাধি পৃথিবী থেকে নির্মূল হয়েছে? এটা হবে হচ্ছে গুটি বসন্ত। ঠিক আছে, তারপরে হচ্ছে
10 নম্বর প্রশ্নটা, শরীরে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে তাকে কি বলা হয়? দেখেন এনিমিয়া। এনিমিয়া কি জন্য হয়? এনিমিয়া হচ্ছে যখন হচ্ছে রক্ত শূন্যতা, সেটা হচ্ছে এনিমিয়া। তারপর হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস কি জন্য হয়? যখন হচ্ছে আমাদের শরীরে হচ্ছে যখন আমাদের শরীরে কি হয় বলেন দেখি, ইনসুলিনের অভাব হয়, তখন হচ্ছে ডায়াবেটিস হয়। রিকেটস রোগ হয় হচ্ছে কিসের কারণে বলেন দেখি? ভিটামিন ডি এর কারণে। আর হচ্ছে বিলিরুবিনের কারণে হচ্ছে কি হয় বলেন দেখি? আমাদের বিলিরুবিনের কারণে হচ্ছে আমাদের ত্বক এবং চোখের নিচে যে সাদা অংশগুলো আছে সেগুলো হচ্ছে হলুদ হয়ে যায়, ঠিক আছে? তখন হচ্ছে এই যে জন্ডিস রোগটা ধরা পড়ে, ঠিক আছে? এর জন্য এটার অ্যান্সার হচ্ছে জন্ডিস। তারপরে আছে হচ্ছে 11 নম্বর প্রশ্নটা, অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে কোনটি? এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা একটা দেখেন এখানে, যেমন শিরা কী করে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। পালমোনারি শিরা কী করে? পালমোনারি শিরা আবার অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, সেজন্য এর অ্যান্সার হবে না। তো 2 নম্বরটা চেক করে একটু, শিরা কী করে? শিরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। ধমনী, ধমনী আবার অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, এটাও হবে না। তো ধমনী কী করে? এখানে আবার ধমনী অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। পালমোনারি ধমনী, এটা হচ্ছে ব্যতিক্রম। পালমোনারি ধমনী আবার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, সো এটা অ্যান্সার হবে না। তো 4 নম্বর প্রশ্নটা দেখি, ধমনী। ধমনী কী করে? অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। পালমোনারি শিরা আবার কী করে? অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, ঠিক আছে? এই জন্য হচ্ছে এই 4 নম্বরটা অ্যান্সার। তারপরে হচ্ছে 12 নম্বরটা, ব্রোঞ্জ কোন দুটি ধাতুর সমন্বয়ে গঠিত? ব্রোঞ্জ বা কাঁসা, ব্রোঞ্জ বা কাঁসা, ঠিক আছে? ব্রোঞ্জ বা কাঁসা হচ্ছে তামা আর হচ্ছে টিন, এই দুটি ধাতুর সমন্বয়ে গঠিত, যেখানে তামার পরিমাণ থাকে হচ্ছে 90% আর টিনের পরিমাণ থাকে হচ্ছে 10%, ঠিক আছে? তারপরে হচ্ছে 13 নম্বর প্রশ্নটা, নিচের কোনটি ধনাত্মক যৌগমূলক? ধনাত্মক যৌগমূলক দেখেন এখানে অ্যামোনিয়াম, যদি আমরা লিখি NH4+, তারপর হচ্ছে কার্বনেট CO3 2- ফসফেট PO4 3- ডাইক্রোমেট Cr2O7 2-। তো দেখেন এই তিনটা হচ্ছে আমাদের কি ঋণাত্মক যৌগমূলক, আর এখানে একমাত্র ধনাত্মক যৌগমূলক হচ্ছে অ্যামোনিয়াম। তো আমাদের এটা অ্যান্সার। তারপরে 14 নম্বর প্রশ্নটা, তুতের সংকেত কোনটি? তুতের সংকেত কোনটি? খুব সহজ প্রশ্ন। তুত বা হচ্ছে ব্লু ভিট্রিয়ল, এটা অ্যান্সার হচ্ছে CuSO4। CuSO4 পাঁচ অণু পানি, এটা হচ্ছে ব্লু ভিট্রিয়ল। ফেরাস সালফেট, এটা হচ্ছে 7 অণু পানি, ফেরাস সালফেট বা হচ্ছে সবুজ ভিট্রিয়ল বা হচ্ছে সবুজ ভিট্রিয়ল। আরেকটা আছে হচ্ছে জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফেট সরি জিঙ্ক সালফেট 7 অণু পানি, এটা হচ্ছে সাদা ভিট্রিয়ল, সাদা ভিট্রিয়ল, ঠিক আছে? তো দেখেন নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন? খুব সহজ প্রশ্ন এটা একটা। নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন? দেখেন তাপ দ্বারা নুন গলানো, এটা হচ্ছে ভৌত পরিবর্তন। বরফ বলে পানিতে পানি হওয়া, এটা হচ্ছে ভৌত পরিবর্তন। লবণ পানিতে দ্রবীভূত হওয়া, এটা হচ্ছে ভৌত পরিবর্তন। তারপর দেখেন লোহায় মরিচা দেওয়া, এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। কেননা দীর্ঘদিন যাবত লোহা যদি হচ্ছে বাইরে পড়ে থাকে, তাহলে হচ্ছে বায়ুর সংস্পর্শে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে লোহার অক্সাইড নামক এক ধরনের যৌগ গঠন করে, ঠিক আছে? এই জন্য হচ্ছে এই যে রাসায়নিক পরিবর্তন হচ্ছে এটা অ্যান্সার। বলছে মরিচা হচ্ছে রাসায়নিক সংকেত হচ্ছে Fe2O3 N অণু পানি, ঠিক আছে? তারপরে হচ্ছে 16 নম্বর প্রশ্নটা, নিচের কোনটি পানিতে দ্রবীভূত হয় না? খুবই সহজ, এর অ্যান্সার হচ্ছে 1 নম্বরটা। কারণ হচ্ছে ক্যালসিয়াম আয়ন আর হচ্ছে কার্বনেট আয়নের মধ্যে যে স্থির বৈদ্যুতিক একটা বল আছে, এই বলটা হচ্ছে খুবই বেশি, এর জন্য হচ্ছে এটা হচ্ছে পানিতে দ্রবীভূত হয় না। কারণ সালফিউরিক অ্যাসিড, চিনি, সোডিয়াম ক্লোরাইড এগুলো হচ্ছে পানিতে দ্রবীভূত হয়। তারপরে যা আছে 17 নম্বরে, ক্ষারের সংস্পর্শে লিটমাস কাগজের নিচের কোনটি পরিবর্তন দেখা যায়? আমরা কি জানি লিটমাস কাগজের ক্ষেত্রে
নীল লিটমাস যদি লাল হয় তাহলে সেটা হচ্ছে অম্লীয় পরিবর্তন। তাহলে বিপরীতে হচ্ছে ক্ষারীয়, যে লাল লিটমাস যখন নীল লিটমাসে পরিণত হবে ওটা হচ্ছে ক্ষারীয় সংস্পর্শে। এই যে 3 নম্বরটা, এটা অ্যান্সার। তারপরে 18 নম্বরটা কি দেওয়া আছে, নিচের কোনটি বিশুদ্ধ পানির বৈশিষ্ট্য নয় বলছে। আমাদেরকে প্রশ্নটা কি বলছে, বিশুদ্ধ পানির বৈশিষ্ট্য নয়। তো এখানে দেখেন সার্বজনীন দ্রাবক, এটাও সঠিক। বিশুদ্ধ পানির বৈশিষ্ট্য, এটাও সঠিক। স্বাদহীন, বর্ণহীন ও গন্ধহীন, এটা হচ্ছে বিশুদ্ধ পানির বৈশিষ্ট্য। বিশুদ্ধ পানির পিএইচ 7, এটাও সঠিক। তারপর কি বলছে, বিদ্যুৎ পরিবাহী, এটা হচ্ছে বৈশিষ্ট্য নয়, কারণ বিশুদ্ধ পানি বিদ্যুৎ পরিবহন করে না, কারণ বিশুদ্ধ পানিতে কি নেই, হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন নেই। এই জন্য হচ্ছে বিশুদ্ধ পানি হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে না। এই জন্য এটার অ্যান্সার হবে হচ্ছে কি বলেন দেখি, এই যে 4 নম্বরটা অ্যান্সার। ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের 19 নম্বরটা, বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় হচ্ছে পানির ঘনত্বটা খুবই বেশি, এই জন্য হচ্ছে বরফ হচ্ছে পানিতে ভাসে। ঠিক আছে। তারপরে হচ্ছে 20 নম্বর প্রশ্নটা, নিচের কোন আলোকের তরঙ্গ দৈর্ঘ্য বেশি? এই প্রশ্ন আমরা গত ক্লাসে একটা সলভ করছি। তো আমরা কি জানি যে হচ্ছে আলোক বর্ণালী থেকে জানি আমরা কি বলে দেখি, বেনি আসা কলা, বেনি আসা কলা। আমরা যদি এই পাশ থেকে এই পাশে যাই তাহলে কি হয়, তরঙ্গ দৈর্ঘ্যটা কি হয়, তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে বৃদ্ধি পাবে। তো এখানে দেখেন বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, দেখেন তাহলে কি অ্যান্সার হচ্ছে, এই যে কমলা অ্যান্সার। ঠিক আছে। তারপর হচ্ছে 21 নম্বর প্রশ্নটা, মোটর, জেনারেটর, ট্রান্সফরমার ইত্যাদি কি ধরনের চুম্বক ব্যবহৃত হয়? এগুলোতে সচরাচর অস্থায়ী চুম্বক ব্যবহৃত হয়। 21 নম্বর প্রশ্নটা অ্যান্সার এটা। তারপর হচ্ছে 22 নম্বর প্রশ্নটা, অভিকর্ষ কে আবিষ্কার করেন? অভিকর্ষ আর হচ্ছে মহাকর্ষ, এই দুটো আবিষ্কার করেন হচ্ছে বিজ্ঞানী নিউটন। তারপরে হচ্ছে 23 নম্বর প্রশ্নটা, আধানের অস্তিত্ব নির্ণয় যন্ত্র কোনটি? খুবই সহজ প্রশ্ন। প্রথমে কি দেওয়া আছে, এমিটার। এমিটার কি করে, এমিটার হচ্ছে বিদ্যুৎ প্রবাহের প্রভাব নির্ণয় করে। ভোল্টমিটার কি করে, বৃহৎ পার্থক্য নির্ণয় করে। মনোবীক্ষণ যন্ত্র কি করে, মনোবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা একটা ছোট জিনিসকে আমরা অনেক বড় করে দেখতে পাই। আর তড়িৎবীক্ষণ যন্ত্র কি করে, আধানের অস্তিত্ব ও আধানের প্রকৃতি নির্ণয় করে। এর জন্য এটা অ্যান্সার হবে হচ্ছে এই যে এটা, তড়িৎবীক্ষণ যন্ত্র। ঠিক আছে। তারপর হচ্ছে 24 নম্বর প্রশ্নটা, ভরের আন্তর্জাতিক একক কি? খুবই সহজ প্রশ্ন। ভরের আন্তর্জাতিক একক হচ্ছে কিলোগ্রাম বা কেজি। এই যে এটা। জুল হচ্ছে কিসের একক? জুল হচ্ছে কাজ বা শক্তির একক। পাউন্ড হচ্ছে কি, পাউন্ড হচ্ছে ব্রিটিশ পদ্ধতিতে হচ্ছে ভরের একক। ঠিক আছে। আর এখানে ছিল হচ্ছে এটা হচ্ছে আউন্স। আউন্স হচ্ছে ব্রিটিশ পদ্ধতিতে ভর ও আয়তনের একক। ঠিক আছে। তারপরে হচ্ছে 25 নম্বর প্রশ্ন আমাদের হচ্ছে লাস্ট কোশ্চেন, কোনো বস্তুর ভর 20 কেজি হলে বস্তুটির ওজন কত? তো বস্তুর ওজন ডাব্লিউ সমান আমরা কি জানি বলুন দেখি, mg। এখানে জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, m এর মান কত দেওয়া আছে, m = 20 দেওয়া আছে এখানে। তাহলে আমরা বসাই 20 × 9.8 পয়েন্ট আউট দিয়ে এখানে হচ্ছে 10, এই 0 0 কাটা 98 দুগুণে 196 নিউটন। ঠিক আছে। এই যে 4 নম্বর অ্যান্সার। ঠিক আছে। তো আজকে ক্লাস এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে।